আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই কিন্তু শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আর এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে পুজো মানে আমার হয়ে গেছে, তো আমি নিচেই ছিলাম। তো সে দেখো কি করছে এক ঝলক তোমাদেরকে দেখাই। আর তোমাদের লাগবে নাকি মিস্ত্রি? যদি লাগে তো বলতে পারো, আমি কিন্তু পাঠিয়ে দেবো, কারণ সে কাজ ছাড়া একটুও থাকতে পারে না। ঘরে যে রঙগুলো করা হয়েছিল সেখানেই অল্প অল্প রঙ বেঁচেছিল, সেগুলোকে সব একসাথে মিক্স করে দেখো এই একটা রঙ বার করেছে। বলছে সবুজ রঙটা নাকি খারাপ হয়ে গেছে। তো সবুজ রঙটা তো ডিপ ছিল না, আর এটা তো লাইট কালার হচ্ছে। যাই হোক, সে তো শুনবে না, সে তার মতন করে করছে। বলছে যে না, একটুখানি আমি করে দিই, তাহলে একটু নতুন হয়ে যাবে আবার। আর অনেক বছর হয়েছে না, মানে আমার বাইরে যে রঙ হয়েছে, তো বলছে যে এখন তো কালার করব না। তবে জানো তো, আমাদের যে রঙের মিস্ত্রি সে কিন্তু ভীষণভাবে আমার হাজব্যান্ডকে কনভিন্স করছে, দাদা এর পরের যখন ছুটিতে আসবেন সেই ছুটিতে কিন্তু আপনি ঘরটাকে রং করে নেন, মানে বাইরেটাকে। তবে এই মুহূর্তে আর ইচ্ছে নেই রং করার, যেহেতু রংটা অত খারাপও হয়ে যায়নি, আর একটু খারাপ হোক তারপর করব আর কি। আর কালকে আমাকে স্বপ্না বলছিল যে আমার যে বিয়ের গল্পগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি সেগুলো না বেশ ওর ভালোই লাগছে, তো আমি যেন আরও কিছু বলি তোমাদেরকে। তো আমি তার জন্য বলছি, বা স্বপ্না ছাড়া আরও অনেকেই কিন্তু তোমরা আমাকে কমেন্টসে জানিয়েছিলে যে ভালোই লাগছে এগুলো জানতে বা শুনতে। আমার না কোনো দিনই বন্ধুবান্ধব কিন্তু বেশি ছিল না, বিয়ের আগেও না, আর বিয়ের পর তো এখন তো আর একদমই নেই আমার বন্ধুবান্ধব, খুবই কম, মানে না থাকার মতনই। আর বিয়ের আগেও খুবই কম ছিল। আর তার সাথে ওই পাড়ায় যে মেয়েরা ছিল তারা কিন্তু সবাই আমার থেকে ছোট ছিল। তো যাই হোক, কেন বলছি এই কথাটা, যে বিয়ের সময় আমি নেমন্তন্ন করলাম আমার দুটো কি তিনটে বন্ধু, মানে আমার সঙ্গে পড়াশুনো করে তাদেরকে। আর হচ্ছে বাদবাকি ছিল আমার পাড়ার সমস্ত মেয়েরা, মানে আমাকে সবাই কিন্তু দিদি বলে ডাকতো। তো ওরা বোন হলো, ওদের সঙ্গে কিন্তু আমি অনেক গল্প করতাম, মানে সবাই আমার থেকে 2 বছর কি 1 বছরের ছোট এরকম ছিল, খুব ছোট নয়। তবুও তো যেহেতু আমি বড়, তো আমাকে সবাই দিদি বলতো। আর তার আগে বলে নিই, আমরা বিয়ের আগে মেয়েরা মেয়েরা মানে আমি তো বর দিদি, আমাকে তো বেশিরভাগকে সবাই কিন্তু ডাকতো বর দিদি, তো বড়দি বলতো আমাকে। তো আমরা কিন্তু জানো না, মেয়েরা মেয়েরা পুজো করতাম। এই যে সরস্বতী পুজো সামনে আসছে না, এই পুজো দেখলেই আমার ভীষণ মনে পড়ে। আমরা চাঁদা কাটতাম, মানে আমাদের পাড়াতে পুজো হতো, একটা মাঠ ছিল মানে একদম আমাদের বাড়ির সাথে লাগোয়া। কোনো একদিন গেলে তোমাদের সাথে শেয়ার করব যে ওই মাঠে আমি ছিলাম হেড, মানে আমি তো যেহেতু বড়, আর আমার সাথে ছিল 3-4টে মেয়ে। ওরা আমাকে মানে হেল্প করতো, মানে আমি যা যা বলতাম তাই তাই কিন্তু ওরা শুনতো, বা আমরা সবাই মিলে একসাথে কিন্তু করতাম। আর আমি খুব ভালো কিন্তু দিদি ছিলাম, আমি সবার কথা ভীষণই ভাবতাম। ওরা ছোট বলে যে ওদের উপরে ছড়ি ঘোরাতাম তা কিন্তু একদমই করতাম না। ওরা মানে কোনো সমস্যা হলে আমাকে বলতো, বা দিদি এইভাবে করবো না ওইভাবে করব, আমি কিন্তু সেটার সাথে সাথে মেনে যেতাম, জানো তো। আমি এরকমই একজন মানুষ। তো সেটা ছোটোবেলা থেকেই না, যে যেরকম থাকে তার ছোট থেকেই কিন্তু সেটা প্রকাশ পায়। তো খুব আনন্দ মজা করে কিন্তু আমরা এই সরস্বতী পুজোটা করতাম। আবার হচ্ছে সমস্ত দায়িত্ব পড়তো আমার ঘাড়ে বেশি, সমস্ত টাকা কালেক্ট করে আমার কাছে কিন্তু দেওয়া হতো। আমি আবার সেটাকে জমিয়ে মানে একদম সুন্দর করে গুছিয়ে রাখতাম, পাই টু পাই কোথায় খরচ হলো একটা কিন্তু ডায়েরি থাকতো, তার মধ্যে লিখে রাখতাম। তখন খুব আনন্দ হতো সেই দিনগুলো। তারপরে জানো তো, ওই পুজো করার পর তো টাকা বেঁচে যেত, মানে আমি তো ভীষণই হিসেব করে একদম যেন খরচ বেশি না হয় এরকমভাবে করতাম তখন থেকেই। ওই যে বেঁচে যাওয়া পয়সা ওটা দিয়ে জানো তো আবার আমরা পিকনিক করতাম, মানে সরস্বতী পুজোর চাঁদা দিয়ে আমরা আবার মাংস ভাত খেতাম। এরকম তোমরা কি কেউ করতে? সেটা অবশ্য আমাদের বাড়িতে হতো, আমার মা আবার মাংস ভাত রান্না করতো। আমরা মাংস টাংস কিনে নিয়ে আসলে মা রান্না করে পাড়ার আবার অনেকজনে মিলে কিন্তু সেটা খেতামও। আমাদের বাড়িতে খুব আনন্দ হতো, জানো তো, কোনো একটা পিকনিক পাড়ায় সবাই মিলে করবে, তো আমার মা কিন্তু রান্না করতো আমাদের বাড়িতেই। সবাই মিলে আমাদের বাড়িতে আমরা একদম খুব হইচই করে কিন্তু আনন্দ করতে ভালোবাসতাম। আর এখন তো সে সমস্তই চলে গেছে, এগুলো ভীষণ মিস করি এই সরস্বতী পুজো আসছে দেখে। আর আজকে দুপুরবেলায় না সরস্বতী পুজো চাঁদা কাটতে এসেছিলো কয়েকটা বাচ্চা বাচ্চা, খুব বেশি বড় না। তো সেটার জন্য কিন্তু আমার খুব মনে পড়লো, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমার ছোটোবেলাটা কেমন ছিল। আর যেটা বলছিলাম সেখান থেকে তো চলেই গেলাম অন্যদিকে। তো আমার বিয়ের সময় যাদেরকে আমি নেমন্তন্ন করেছিলাম 2-4টে বন্ধু বান্ধবী, আর পাড়া তো যে বোনরা আছে এদেরকে কিন্তু বলেছিলাম। তো এদেরকে জানো তো, দেখো বন্ধুরা কত বড় একটা ব্রোকলি, আর এই সবজি তখন এনেছে, আমি তো একটুও সময় পাইনি, তো এখন আসছি। সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে করে নিচ্ছি আগের দিন রাত থেকে একদম পরের দিন পর্যন্ত। আর অনেক কাজ করব, তোমরা কিন্তু আমার সাথেই থাকো।
আমার বিয়ের নেমন্তন্ন করার সময় কিন্তু ওদেরকে আমি বলে দিয়েছিলাম কন্যাযাত্রীর নেমন্তন্ন। এরকম তো খুব কমই হয়, কারণ আমাদের বাড়ি থেকে কেউ নেমন্তন্ন করতে যাওয়ার মতন কিন্তু লোক ছিল না। তো আমি দেখলাম যে ওদেরকে তো কন্যাযাত্রী বলতেই হবে, তো আমি আগেই একদম অ্যাডভান্স কিন্তু নেমন্তন্ন করে দিই। এখনকার বিয়েতে বউদের কত সুন্দর না ব্রাইডাল লুক হয়, কত মানে মেকআপ ম্যানরা সাজায়, তো তাদেরকে আগে থেকে বুক করতে হয়। আর আমাদের বিয়ের সময়, বিশেষ করে আমার বিয়েতে তো এসব কিচ্ছুই হয়নি। আমাকে কে সাজিয়েছে জানো? আমাদেরই পাড়ার একটা ছেলে সাজিয়েছে। ও খুব সুন্দর সাজাতে পারে, মানে ও হচ্ছে অনেক কোণে সাজায়, এ সমস্ত করে কাজ, মানে ঠাকুরকে সাজায়, ঝুলনে যে ছেলে মেয়েরা সাজে সেখানে সাজায়। তো খুব সুন্দর। ওকে বলা হয়েছিল, ও বলেছিল হ্যাঁ আমি দিদিকে সাজাবো। আর সেই পারপাস মানে সাজানোর জন্য একটা চার্জও কিন্তু নেয়ও নি, জানো তো। ও বলেছিল না দিদিকে সাজাবো, কোনো টাকা আমি নেব না। অনেক বলা হয়েছিল, তারপরেও কিন্তু ও নেয়নি। আর আমার যে বৌভাতে সাজানো হয়েছিল সেটা শুনলে না হাসতে হাসতে মরে যাবে। ওখানে তো কাউকে বলেনি সাজানোর জন্য, যে সাজানোর কিন্তু কেউ ছিল না। কে সাজিয়েছে? আমার হাজব্যান্ডেরই এক মানে কীরকম দূর সম্পর্কের বৌদি হয়, সে সাজাবে বলে ঠিক করেছে। তো আমি কি জানি, আমি তো নতুন বউ, আমাকে কে সাজাবে? আর আমার সাজ নিয়ে অত মাথা ব্যথাও ছিল না, কেমন সাজাবে না সাজাবে। যাই হোক, বিকেল হয়েছে তো আমাকে সাজাতে এসছে। তখন তো মাথার চুল ভীষণ সিল্কি ছিল, যাকে দিয়েছে সাজানোর দায়িত্ব সে আমার চুল খোপা মানে বাঁধতেই পারছে না, বলছে তোমার চুল এত সিল্কি যে থাকছেই না, ক্লিপ দিয়ে মানে আটকে রাখা যাচ্ছে না। আর বরাবরই না আমার চুল যে তোমরা দেখতে পাও এরকমই ছোটোই ছিল আমার চুল। তো সেই ছোট চুলকে একটু কায়দা করতে গেলে কিন্তু বেশ ভালো একজন মেকআপ ম্যানের দরকার ছিল। যাই হোক, এই দেখো বন্ধুরা, শাকটাকে এরকম গুছিয়ে রেখে দিলাম। এইভাবে রেখে দেবে কিন্তু তোমরা আগের দিন অবশ্যই, তাহলে কিন্তু কী বলো তো, পরের দিন কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। দিয়ে তো সেই বৌদি আর এক বৌদি, মানে দুই বৌদি মিলে অনেক কায়দা করে আমার চুলের খোপাটা করেছে। সেটা তো আর আমি দেখতে পাচ্ছি না, পেছন পোষণে করা আছে। যাই হোক, এবার আমাকে সাজাতে গিয়ে তিলক দিয়ে তো সাজাবে, সে তিলকের মানে কি বলবো, বরফি বরফি মতন আমার সারা কপাল জুড়ে কিন্তু সে ডিজাইন করে দিয়েছে। মানে তারা আর ওই সমস্ত কিচ্ছু ভাবছে না, যারা পারে আর কি আমার ওপরে কিন্তু সেটা মানে করে দিয়েছে প্রয়োগ। আর আমাদের সময় মেয়েরা আমরা কিন্তু বেশি কথা বলতেই পারতাম না, যতই অপছন্দ হোক মুখে বলার কিন্তু কোনো ক্ষমতা আমার একা নয়, ওরকম আমার বয়সী কারোই ছিল না। ওরা যা করে সেটাকেই মেনে নিতে হবে। এবার যখন সাজানো হলো, আমাকে যখন আয়নাতে দেখালো, আমার তো মানে কি কান্না পেয়ে গেল। একদম আমার ভালো লাগছে না ওটা, যে আমি কি বলবো, বলা তো যাবে না। সবাই বলছে সুন্দর লাগছে সুন্দর লাগছে, কিন্তু আমার কাছে তো এত বিশ্রী লাগছে যে কি বলবো। আর বন্ধুরা দেখো, রাতের খাবারে বেঁচে আছে মূলো সবজি একটু, যে দিনের বেলা রান্না করেছিলাম, আর যে চিকেন ঝোল আলু বেঁচে আছে। তো চিকেন না এতটা খাওয়া যাবে না, জানো তো, মনে হচ্ছে ফেলা যাবে। আর বাসি চিকেন আমিও খাবো না, আমার হাজব্যান্ডও কিন্তু খাবে না। আর দেখো কত ভাত রয়েছে, দুপুরবেলা না একদম আমার হাজব্যান্ড খায়নি। যাই হোক বন্ধুরা, খেয়ে নিয়েছি, আর নিয়ে এটা একদম পরের দিন সকালবেলা চলে আসলাম। তো শুভ সকাল বন্ধুরা। এর মধ্যে আছে ওটস, আমুল দুধ, চিনি, কলা দিয়ে হাজব্যান্ডকে দিলাম, আর আমি কিন্তু শুধু ওটস খেয়েছি, শুধু কলা দিয়ে। তারপর আমি কি করলাম বলো তো, যখন কেউ খেয়াল করছে না, মানে আমি প্রথমেই তোমাদের সামনে এটা শেয়ার করছি, অত বছর আগের কথা। আমি আস্তে আস্তে না হাত দিয়ে অল্প অল্প করে, হাতে রুমাল ছিল সেটা দিয়ে ঘষে ঘষে তুলে দিচ্ছিলাম, যাতে মানে আমার যখন বাপের বাড়ির লোকরা আসবে, আমার বান্ধবীরা আসবে, ওরা যেন ওরকম দেখে না হাসে, বা যে বলে দেখ তোর শ্বশুরবাড়ির লোকরা কেমন সাজিয়েছে, যদি এরকম বলে, আমি না সেই জন্য আরও তুলে দিচ্ছিলাম, জানো তো। মানে যতক্ষণে আমার কন্যাযাত্রী এসছে ততক্ষণে মানে উপরের আলপনা উঠে গেছে, কিন্তু মনে হচ্ছে যে দেওয়া আছে তলায়, মানে নিচে যে দেওয়া আছে আমার যে কলকাগুলো সেগুলো বোঝা যাচ্ছে, কিন্তু অতটা মানে সেভাবে বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে। আর এই দুষ্টুমিটা কিন্তু আমি তখন করেছিলাম, কারণ কি বলো তো, আমার একদম ভালো লাগেনি। তো তোমাদের কি কারোর সাথে এরকম হয়েছিল না? তোমাদের সবাই মেকআপ আর্টিস্ট এসেই তোমাদেরকে মানে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল? আর বলছি তারপরে কি হয়েছে বন্ধুরা। তার আগে বলে নিই, আমার এক মিষ্টি বন্ধু, তার নাম হচ্ছে সুনিতা। তো সুনিতা দিদি ভাই, সে আমাকে এর আগের দিন কমেন্টস করেছিল, আমার মনে আছে। সে লিখেছিল তার বাড়ি হচ্ছে সোদপুরে। সে আমাকে বলেছে আমি তোমার একটা দিদি হই, আর আমার ভিডিও দেখতে তার খুব ভালো লাগে। তো দিদিভাই, তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। আর আমার ভিডিও তোমার ভালো লাগে, এটা আমার কাছে বড় পাওয়া। আর তুমি আমাকে কমেন্টস করো দিদিভাই, আমার ভীষণ ভালো লাগে
তোমাদের সবার কমেন্টসে রিপ্লাই দিতে আর কমেন্টসের মাধ্যমে তোমাদের সাথে কথা বলতে। আর তোমার কে কে আছে কি আছে তুমি কিন্তু অবশ্যই আবার নেক্সট কমেন্টে আমাকে অল্প অল্প করে মানে যতটা সম্ভব তুমি আমাকে পারলে জানিও। আর সোদপুর জানো তো, আমার যদি ঠিকঠাক বিয়ে হতো তোমাদের সোদপুরেই কিন্তু বিয়ে হতে পারতো, কারণ আমার সোদপুরে এক জেঠু বাড়ি আছে, সেই জেঠিমা ওখানকার মানে একটা ছেলেকে পছন্দ হয়েছিল, ওদের মানে জানাশোনা কেউ হবে। তো আমার বাড়িতে যখন ফোন করে জানায় যে আমার জন্য সম্বন্ধ একটা আমার জেঠিমা দেখেছে, যদি মানে আমরা মত দিই, মানে আমার মা বাবা মত দিলে তাহলে ছেলেরা আমার বাড়িতে দেখতে আসবে। যখন এই খবর দিয়েছে ততক্ষণে আমার বিয়ে কিন্তু এখানে ঠিক হয়ে গেছে। তাই জেঠিমা চেয়েছিল যে আমার বিয়ে কলকাতার দিকে হোক, তো কিছু তো করার নেই। তবে সে কিন্তু বিজনেসম্যান ছিল, তবে কাঠের বিজনেসম্যান ছিল, আমার মনে আছে এটা। যাই হোক, কপালে নেই বলে হয়নি, কপালে থাকলে কিন্তু সোদপুরেই আমার হতে পারত বিয়েটা। তবে সে তারাও আমাকে দেখেনি, আমিও তাদেরকে দেখিনি। তো এরকম জীবনে ঘটে না অনেক কিছু। আর আমার আর এক মিষ্টি বোন স্বপ্না, ও কিন্তু থাকে সোদপুরে, আর সোদপুর কলকাতার কিন্তু খুবই কাছে। আর আমার বিয়ে তো এই মাসেই হয়েছিল, প্রচণ্ড ঠান্ডাও ছিল সেই বছরও, বেশ ভালো ঠান্ডা পড়েছিল। আর দুটো ক্যামেরাম্যান, মানে হচ্ছে একটা আমার মা বাবার তরফ থেকে ভিডিও ক্যামেরাম্যান, না ভিডিও হতো, আর একটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে। ভীষণ মুখের উপরে সেই ক্যামেরার ফোকাস ফেলছিল বারবার করে, প্রচণ্ড কিন্তু কী বলো তো গরম লাগছিল ওই সময়। আর যখন কন্যাযাত্রী আসলো তখন মানে একটু বেশি গরম লাগলো। একা ছিল আমার শ্বশুরবাড়ির ক্যামেরাম্যান, তারপর আমার বাপের বাড়ির ক্যামেরাম্যান চলে আসলো। সেটা মানে একটা বীভৎস গরমের মধ্যে আমি বারবার ঘেমে যাচ্ছিলাম। আর বিয়ের শ্বাস তো একটু হাই হয় না, তো সেই কারণে। আর তারপর জানো তো আমার বরের একটা দুষ্টুমি, প্রথম দিকে তো সে আসার চেষ্টা করছিল আমার কাছাকাছি, বারবার এসে উকি উকি মেরে দেখে যাচ্ছে, মানে যেখানে বউকে সাজিয়ে বসায়। আমার বিয়েতে না একদমই কিন্তু সেরকম হয়নি যে আলাদা করে কোনো চেয়ার নিয়ে, কিছুই না, যাই হোক খাটের মধ্যেই বসিয়েছিল। ওই সময় কিন্তু ওরকমই একটা চল ছিল। আর বেশি মডার্ন তো ছিলাম না, মানে একদমই মডার্ন আমি ছিলাম না, বা আমার শ্বশুরবাড়ির লোকরাও কিন্তু কেউ ছিল না। তো এখন যেটুখানি হয়েছি দেখে টেকে না, এইসব ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম দেখে কিন্তু আমরা শিখেছি। তখন তো এসব কিচ্ছু ছিল না, তার জন্য একটু বোকা বোকাও টাইপেরও ছিলাম। তো এবার কন্যাযাত্রী আসার পর কিন্তু আমার হাজব্যান্ড একটা জানো তো সুযোগ পেয়ে গেল, কারণ সবাই এবার ডাকছে জামাইয়ের সঙ্গে ফটো তুলবে, ক্যামেরা হচ্ছে, মানে ভিডিও ক্যামেরা হচ্ছে, তো সেগুলোর জন্য সে কিন্তু খুব বসে হাসছিল। আর আমার বড় জানো তো ভীষণ হাসি খুশি কিন্তু তখন ছিল, মানে খুব হাসছিল। বিয়ের সমস্ত যে ছবি থেকে শুরু করে মানে ক্যাসেটের মধ্যে ভিডিও যে হয়েছে সব কিছুর মধ্যে কিন্তু ভীষণ হাসি খুশি ছিল। তবে এখনও আছে হাসি খুশি, কিন্তু আমাকে স্বপ্না বলেছে দেখলে একটুও মনে হয় না দাদাভাই যে বা তোমরা দুজনে রাগ করতে পারো না। রাগ তো করতে পারি স্বপ্না, কারণ হচ্ছে কী বলতো, রাগটা আছে আমাদের দুজনারই, তবে আমার একটু কম, আমার হাজব্যান্ডের একটু বেশি, তো সে রাগটা করে। আর আমাকে এদিকে সুনন্দা বলেছে যে ওর হাজব্যান্ড নাকি মানে ভোলে বাবার মতন রাগ করে, মানে তাণ্ডব নাকি মাচায় নাচে, মানে রেগে গেলে এরকম ভোলে বাবার মতন। হ্যাঁ ওরকমই অনেকটাই সুনন্দা আমার হাজব্যান্ডও কিন্তু। তবে কি বলতো, খুব বেশি বকবক করে না, প্রথম দিকে একটু করবে, তারপরে থেমে গিয়ে মুখে মনে পুরো সেলোটেপ দিয়ে রাখবে, আর কথা মুখ থেকে বেরোবে না। ওটাই আমার সবচাইতে অসহ্য লাগে জানো তো, কথা না বললে। দুটো বলেছে ঠিক আছে আবার মিটে গেছে, তাহলে তো হয় না, সে কিন্তু মুখ গোমড়া করে বসে থাকবে। আবার সকালবেলা হতেই দেখো বন্ধুরা, সে কিন্তু লেগে পড়েছে সেই পাঁচিল নিয়ে, রং সে করেই ছাড়বে। আমি বলছি করো করো, আর নিচ থেকে অনেকবার হাঁক দিয়েছে চা চা করে। সকালবেলা কিন্তু একবার খেয়েছে, তারপরে এটা হচ্ছে আর একটু পরে বলছে যে মিস্ত্রিদেরকে চা দাও, দিয়ে আমি চা দিয়ে তারপরে আবার আসলাম আমার নিজের কাজে। আর আজকে দেখো চেয়ারে বসে বসে করছি, কোমরটা খুব বেশি কিন্তু ঝোঁকাচ্ছি না, মানে যতটুখানি দরকার ততটুখানি করার চেষ্টা করছি। আর এইভাবেই কিন্তু বন্ধুরা তোমরাও সবাই কিন্তু করবে, আমি তোমাদের সবাইকে সাবধান করছি। আমার মতন যারা আছে তারা তো করবে, আমার থেকে যারা ছোট আছে তারাও কিন্তু এখন থেকে অল্প অল্পভাবে সাবধান হয়ে যাও। আমার আর এক নতুন মিষ্টি বন্ধু, তার নাম পাপিয়া। পাপিয়া কিন্তু আমার আর একটা মিষ্টি বন্ধু বোন আছে। যাই হোক, পাপিয়া সে লিখেছে আমাকে, তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি রোজ দেখি, তুমি আমার প্রিয় বান্ধবী হয়ে গেছো। তো থ্যাংক ইউ পাপিয়া, অনেক ভালোবাসা বন্ধু তোমাকে, এরকম বন্ধু হয়ে সাথে থেকো, আর সুন্দর কমেন্টস করে ভীষণ ভালো লাগে। আর তোমার সম্পর্কে আমাকে কিন্তু অল্প অল্প করে জানিও। অনেক অনেক ভালোবাসা আর আদর রইল তোমার জন্য।
আর কলকাতা থেকে সঞ্চিতা আমাকে বলেছে যে ওর ছেলে কলেজে পড়ে, আর আমি তোমার ব্লগ 1 বছর আগের থেকে দেখি। তো সঞ্চিতা, তুমি আমার ব্লগ এত দিন ধরে দেখো আর আমাকে কেন কমেন্টস করোনি, আমার সাথে কেন কথা বলোনি? কথা বললে আমার ভীষণ ভালো লাগতো। 1 বছর ধরে তুমি দেখো দেখো, তুমি কমেন্টস না করায় কিন্তু আমি জানতেও পারিনি। আর যারা তোমরা ভাবো যে আমি কমেন্টসের কথা কেন বলি বারবার, এই জন্যই বলি, কারণ আমি তো বুঝতেই পারি না কে আমার ব্লগ দেখছো আর কে দেখছো না। এই যে আমাকে 1 বছর পর জানালো, যাই হোক তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি 1 বছর পরে হলেও আমাকে কমেন্টস করেছো। তো এরকম যারা আমার ব্লগ অনেক দিন ধরে দেখছো অথচ আমার সাথে কথা হয় না, তারা কিন্তু অবশ্যই আমাকে একবার কমেন্টস করো, কারণ জানতে পারলে আমারও ভীষণ ভালো লাগবে, কারণ আমি যে তোমাদেরকে আর দেখতে পাই না। তিথি ওর মেয়েকে হোস্টেলে রেখে এসছে ব্যারাকপুরে, 6 না 7-এ পড়ে, আমাকে বলেছে বোন, আমি তো ভুলে গেলাম ওটা। যাই হোক 6-7-এ পড়া মেয়ে, ভীষণই ছোট, ও কীভাবে থাকছে আর এই মুহূর্তে তিথির মনের কী অবস্থা সেটা কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। তিথি আমাকে কমেন্টসে জানিয়েছে, আর ওর কমেন্টসে রিপ্লাই দিতে গিয়ে আমার 2 চোখ জলে ভরে গেছে। আমি যেভাবে আমার মেয়েকে ছেড়ে কষ্ট পাই, আমি কিন্তু সেটাই ফিল করছিলাম যে তিথিও ওর মেয়ের জন্য এতটা আকুল ব্যাকুল ওর ভেতরে চলছে, ঝড় ঝাপটা, কি কষ্ট না সন্তানকে ছেড়ে রাখা, আর ওর মেয়ে তো অনেকটাই ছোট। খুব ভাবছিলাম তিথি কষ্ট পেও না, মনে দুঃখ নিও না, কারণ ছেলে মেয়েকে বড় করতে হলে পাঠাতে হয়, তোমরাই কিন্তু এই সাহসটা আমাকে দাও। আশা করি তোমার মেয়ে খুব ভালো থাকবে আর একদিন খুব বড় একটা মানুষও হবে। তো অনেক শুভকামনা রইল ওই পুচকু সোনার জন্য, ও যেন ভালো থাকে আর একজন বড় মানুষ হয়। ঘুরে টুরে চলে আসলাম বন্ধুরা, আর এই দেখো পাঁচিলের রং করেছে আমার হাজব্যান্ড, দেখেছো কীরকম লাইট কালারের ওপরে রেড রং বেঁধেছিল, সেইটুখানেও কিন্তু আবার বর্ডার দিয়ে দিয়েছে। তো কেমন লাগছে জানিও তো আমার বরের এই বুদ্ধিটা। আর আমরা কিন্তু একটা দরকারি কাজ করে এসেছি, যাই হোক এক্ষুনি লোক আসবে সাথে, তোমাদেরকে বলবো বন্ধুরা। ঘরের তো কিছু ডেকোরেশন আমি করিনি, কিন্তু কিভাবে তোমাদেরকে কি দেখাবো একবার আমি, মানে যে লোক এসে কিছু মাপঝোপ চলছে, সেটা সারপ্রাইজ থাকুক, আমি তোমাদেরকে বলবো, এখানেরই একটা কিছু আর কি। যাই হোক তোমরা যদি আমার এই রকম রুমটাই দেখতে চাও, সেটাও কিন্তু আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিতে পারি, মানে যে অবস্থাতে আছে। আর যদি চাও যে না পুরো সাজানোর পর দেখাবো, তাহলে কিন্তু অনেকটা টাইম লাগবে। তো তোমরা কোনটা চাও, যে একবার কি আমি এক ঝলক দেখিয়ে দেবো, তাহলে কিন্তু আমি তোমাকে কালকে হোক বা পরশুর ব্লগেই দেখিয়ে দেবো। আর যদি না বলো না দিদি পুরো সাজিয়ে দেখাও, তাহলে তো টাইম লাগবে, সেটাও তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। তো এখন কটা বাজে বলো তো? এখন কিন্তু 12:30 বাজে দুপুর। আমার হাজব্যান্ড বললো চা বানিয়ে আনো। আর এই দাদা কিন্তু আমার কার্পেন্টার, একে দিয়েই আমার ঘরের যত সমস্ত ফার্নিচার কিন্তু বানানো। তো এই দাদাকে ডেকেছি আর একটা জিনিস মানে বানাবো বলে। আর এখন দেখো আলু পেঁয়াজকলি ভাজা করলাম আর ভাত করলাম, আর আগের বানানো ছিল বিট গাজর দিয়ে ভাজা, আর এই হচ্ছে শোল মাছের আলু দিয়ে একটা পাতলা সবুজ সবুজ ঝোল। আমি কিন্তু আজকে কোনো রকম লাল লঙ্কা দিইনি। তো এটাই আমরা দুজনা খেয়ে নিয়েছি। আর এখন এসছি আমি সন্ধেবেলাতে বন্ধুরা, সমস্ত জ্বালা দরজা বন্ধ করে তারপরে কিন্তু আমি সন্ধে পুজো দেবো। আর কী বলতো, মাঝখানে তোমাদের সামনে কিন্তু আমি আর একদমই আসিনি, ইচ্ছে আর করছিল না, আর ভিডিওটা এত বড় হয়ে গেছে যেটাকে এডিট নিয়েই কিন্তু আমি বসে পড়েছি। আর তোমরা যদি এই মুহূর্তে দেখতে চাও আমার ঘরের অবস্থা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করো। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।